চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ইউএনএইচসিআর। ৩৫ বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ১৪ বছরেও গঠিত হয়নি বরিশালে। জুনের মধ্যে নির্বাচন চায় চবি প্রশাসন। মাঘের শুরুতেই সারা দেশে বেড়ে গেছে শীতের দাপট, বেশিরভাগ এলাকা ঘন কুয়াশায় ঢাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ। এবং চরম বেহাল লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক, দুপাশে মাটি না থাকায় ঝুঁকিপূর্ণ যান চলাচল, ৪ লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। চুরি হয়ে যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশের আন্তর্জাতিক মিত্রদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনে দেয়া বক্তব্যে নেতাদের প্রতি তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা জার্মানির ফেডারেল চ্যান্সেলরির প্রধান ও ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল টাস্ক ওলফগাং স্মিট, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট ফর ফরেন অ্যাফেয়ার্স ফেডারেল কাউন্সিলর ইগনাজিও কাসিস, দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটি চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তরুণ প্রজন্ম নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে উল্লেখ করে পাচার হওয়া টাকা উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। Issues and definitions and concepts that we have adopted from the Western way of looking at it can be redesigned, and that's one of the things is the whole banking system. Whether banking system should remain connected with the people with money, completely different kind of generation, unlike the generation that who run the country. So how to make sure we adopt them, bring them forward, so that they can bring their ideas and leadership and concepts to impact on the economy and the society as it together. এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাতিসংঘ শরণার্থী হাই কমিশনার ইউএনএইচসিআর বাংলাদেশকে সহায়তা করবে। ফিলিপো গ্যান্ড্রি এর আগেও বাংলাদেশ সফর করেছেন। তারা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে খুবই নিবিড়ভাবে জড়িত এবং তারা হিউম্যানিটেরিয়ান এইড দিচ্ছেন রোহিঙ্গাদেরকে, খুবই ভাইটাল। মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এবং আপনি জানেন যে বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে, এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইউএনএইচসিআরও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে, এবং আমরা আশা করছি ১৭০টার উপরে দেশ এটায় জয়েন করবে। আমরা প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে, গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে হবে। দীর্ঘ ৩৫ বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। অপরদিকে প্রতিষ্ঠার ১৪ বছর পরও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আলোর মুখ দেখেনি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইছে জুনের মধ্যে চাকসু নির্বাচন আয়োজন করতে। এদিকে সবার চেয়ে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয় এখন রাজনীতি মুক্ত। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্ব ধারাবাহিকের শেষ কিস্তি আজ। পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের দ্বিতীয় প্রাচীন সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর ১৪ বার অনুষ্ঠিত হয়েছে রাকসু নির্বাচন। সর্বশেষ ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে হয়েছে ছাত্র সংসদ নির্বাচন। জুলাই আগস্ট বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রাকসু নির্বাচন নিয়ে বেশ তৎপর।
রাকসু নির্বাচন দিলে এমনিতেই সবকিছু দাবি আদায়ের সর্বোচ্চ জায়গা হিসেবে রাকসু যখন চলে আসবে, তখন ছাত্র রাজনীতিগুলো একটা সীমাবদ্ধতা, একটা লিমিটেশনের ভিতরে চলে আসবে। রাকসু নির্বাচনটা আমরা জানি এতদিন সঠিকভাবে হয়নি, তাই আমাদের এইটাই ইচ্ছা যে এখন যেন নিরপেক্ষভাবে আমরা একটা নির্বাচন পাই। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদেরকে কোনোভাবেই, কোনো ব্যানারে, কোনোভাবেই এই রাকসু ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। গঠনতন্ত্র সংশোধন নিয়ে ভাবলেও নির্বাচন কবে হবে তার সুস্পষ্ট জবাব নেই প্রশাসনের কাছে। কাজ সময় এগিয়ে চলেছে, আশা করি আমরা এই ধরনের প্রাথমিক কাজগুলো শেষ হওয়ার পরে একটা নির্বাচনের দিকে ধাবিত হতে পারবো বলে মনে করতেছি। এদিকে প্রতিষ্ঠার পর দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে হয়নি কোনো ছাত্র সংসদ নির্বাচন। আমাদের বিশ্ববিদ্যালয়ে তো অতীতে কখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, বিশ্ববিদ্যালয় আইনেও ছাত্র সংসদ নির্বাচন ব্যাপারটা নাই। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে মানে স্টুডেন্টদের তাদের যে অধিকার, তাদের যে চাওয়া, এটা আসলে বলতে দেওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়া। যত কমিটি আছে এগুলোকে আমি আগে মনিটরিং করে, এগুলো আগে ভেরিফাই করে এরপরে আমার ছাত্র সংসদ নির্বাচনে যাওয়া উচিত। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ। জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ঢাকার বাইরে সবচেয়ে বেশি তৎপরতা দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা চাকসু ইলেকশনের যে নীতিমালা, সেখানে আমরা প্রথমত আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের সাথেও আমরা বসবো। জুনের মধ্যেই ইলেকশন করার জন্য আমরা প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছি। বেশিরভাগ ছাত্র সংগঠন এ উদ্যোগকে স্বাগত জানালেও দ্রুত নির্বাচনের পক্ষে নয় ছাত্রদল। বর্তমান প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাই ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করার জন্য। বিগত 15 বছর ধরে যে অপরাধ করছে এদের বিচার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত হবার পর দেন নির্বাচন। এদিক থেকে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই সর্বোচ্চ বিদ্যাপীঠটি রাজনীতিমুক্ত, তাই শিক্ষার্থীরা চান না এখানে কোনো ছাত্র রাজনীতি বা ছাত্র সংসদ থাকুক। ছাত্র সংসদ না থাকাটাই ভালো। রাজনৈতিক কোনো দল নেই বা ছাত্র সংসদ এটা নেই, সেহেতু এখানে আমরা সবাই সমান। ছাত্র সংসদ নেই বলে যে আমাদের এরকম কোনো ঝামেলা হয় বা আমরা দাবি দেওয়াগুলো উপস্থাপন করতে পারি না, এরকম কোনো কিছুই আসলে হয় না। রাজনৈতিক কোনো দল থাকলে তারা ভেটো দিতে পারতো, তারা অল্প কিছু মানুষের মধ্যে সিদ্ধান্ত নিতে পারতো। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ। মাঘ মাসের শুরু থেকেই শীতের দাপটে কাঁপছে দেশ। দেশের বেশিরভাগ জেলায় ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বিপাকে আছে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এছাড়া শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। আর দর্শক, শীত পরিস্থিতি জানতে চুয়াডাঙ্গায় যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফ জাহান, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। সাইফ, আজকের শীত পরিস্থিতি কেমন দেখছেন সেটি জানতে চাই, এবং ঠান্ডাজনিত কারণে হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে, সে বিষয়টিও আমাদেরকে জানাবেন। কুয়াশার চাদরে ঢেকে আছে চুয়াডাঙ্গা। সকাল থেকেই দেখা যাচ্ছে শহরের যত গাড়ি ঘোড়াগুলো আছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়েই চলছে। আর সবচেয়ে বিপাকে পড়ছে খেটে খাওয়া মানুষ। সকাল থেকেই যতটা কুয়াশা হচ্ছে, কুয়াশায় 10 থেকে 15 ফিটের দূরে দেখা যাচ্ছে না। আর যার কারণে খেটে খাওয়া মানুষ যখন কর্মের জন্য শহরে আসছে, তারা কর্ম না পেয়ে তারা বাড়িতে ফিরে যাচ্ছে। এছাড়াও শিশু এবং বৃদ্ধরা কিন্তু নানা রকম রোগে তারা আক্রান্ত হচ্ছে। তাদের ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত যেসব রোগগুলো আছে, তারা এই রোগ নিয়ে তারা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আমাদের তত্ত্বাবধায়ক যেটা জানিয়েছে যে পরিমাণ ডায়রিয়া এবং নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগী ভর্তি হচ্ছে, তা বেডের সংখ্যায় 2 থেকে 3 গুণ রোগী ভর্তি হচ্ছে। এছাড়াও চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, তারা বলছে যে 26 তারিখের পর থেকে শীতের তীব্রতা আরো বাড়বে এবং এই মাসটি পুরোটাই শীতের তাপমাত্রা কমতে থাকবে। আর তাছাড়া নিম্ন আয়ের যারা আছে, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু শীত নিবারণের জন্য পুরাতন কাপড়ের দোকানে যাচ্ছে এবং অল্প দামে তারা কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছে। তাছাড়া জেলা প্রশাসন থেকে এবং সমাজের বিভিন্ন বিত্তবান এবং সামাজিক সংগঠনগুলো তারা কিন্তু কম্বল বিতরণ করে যাচ্ছে। যা দিচ্ছে এটা কিন্তু চাহিদার অনেক কম। সাধারণ যারা আছে শীতে কষ্ট পাচ্ছে, তারা জানাচ্ছে আমাদেরকে যে আমরা অনেকেই শীতের পোশাক পাইনি।
তারা কিন্তু বিভিন্ন দপ্তরে দপ্তরে যাচ্ছে এবং তাদেরকে শীতের পোশাক দেওয়ার জন্য তারা অনুরোধ করছে। এছাড়া চুয়াডাঙ্গাতে যে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, আর যার কারণে ঘর থেকে মানুষ কিন্তু খুব কম বের হচ্ছে। আজকে শহরের বেশিরভাগ রাস্তাগুলোই ফাঁকা হয়ে রয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। অলি। জি সাইফ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের বেহাল অবস্থা, মহাসড়কের দুপাশে মাটি না থাকায় এবং বিভিন্ন স্থানে খানাখন্দে যেন এক মরণ ফাঁদ, ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করছে কয়েক হাজার যানবাহন। এতে দুর্ঘটনা সহ ভোগান্তিতে রয়েছে যাত্রী ও পথচারীরা। অবিলম্বে সড়কটি 4 লেনে উন্নীতকরণ সহ সংস্কারের দাবি স্থানীয়দের। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। লালমনিরহাটের বুড়িমারি পর্যন্ত 100 কিলোমিটার সড়ক যেন এক মরণ ফাঁদ। ভাঙাচুরা ও খানাখন্দে ভরা এই মহাসড়ক দিয়েই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে প্রায় 6000 পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও অন্যান্য পরিবহন। ভাঙা এই সড়কের অতিরিক্ত ধুলার কারণেও বিরক্ত এলাকাবাসী সহ পথচারীরা। রাস্তা প্রচুর ভাঙা, যেতে 4-5 ঘন্টা বেশি সময় লাগছে, তেল বেশি খাচ্ছে। এখানে যে রাস্তাঘাটের পরিস্থিতি, এই অটো যায় এবং মোটরসাইকেল যায়, মানে 5 দিনে 2 দিনে 1 দিনে একটু অ্যাক্সিডেন্ট হয়। 4 লেন করলে এখানে দুর্ঘটনা দুর্ভোগ জনগণের কমবে, এটাই সবাই আমরা আশা করি। এই মহাসড়কটি ঘিরে রয়েছে 20টি হাটবাজার। তাতে একদিকে যেমন বেশি সময় লাগছে, তেমনি ভাঙা রাস্তায় দুর্ঘটনায় পড়ে অনেকে হারাচ্ছেন প্রাণ। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় পথেই মৃত্যু হয়েছে অনেকের। এই রাস্তার করুণ অবস্থা, রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে গেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। গাড়ি যেখানে গাড়ি এখানে খুব অ্যাক্সিডেন্ট হতেছে, জামজট হয় এবং অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে অনেক দুর্ঘটনা ঘটে। কাগজে কলমে মহাসড়ক থাকলেও সেরকম সুবিধা নেই জানিয়ে এই কর্মকর্তা বললেন, মহাসড়কটি 4 লাইনের জন্য টেন্ডার দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে কাজ শুরু করা যাবে। মস্তফি থেকে সাপটিবাড়ি বাজার পর্যন্ত একটা প্রপোজাল দেওয়া আছে 4 লেনে, 1 মাসের মধ্যে হয়তো ওয়ার্কআউট হয়ে যাবে, হলে বাকি যেগুলা খানাখন্দ আছে এগুলা সব মেরামত করতে পারবো বলে আশা করি। অবিলম্বে মহাসড়কটি 4 লাইনে উন্নীতকরণ সহ সংস্কারের দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মেহেরপুর জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ। কৃষকদেরকে নানা প্রলোভন দেখিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে। তাই অধিক মুনাফার আশায় তামাক চাষে ঝুঁকছে চাষিরা। ফলে একদিকে কমছে জমির উর্বরতা, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষ। তামাক চাষ বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কর্তৃপক্ষের উদাসীনতা আর তামাক কোম্পানির বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ প্রদান সহ বিভিন্ন প্রলোভনে মেহেরপুরে বাড়ছে তামাক চাষ। লাভ বেশি হয় অন্য ফসল বাদ দিয়ে কৃষকরা তামাক চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। চাষিদের দাবি, সবজির চেয়ে তামাক চাষে লাভ বেশি। এছাড়া তামাক কোম্পানিগুলো যে সুবিধা দেয় কৃষি বিভাগ সে সুবিধা দেয় না, তাই অনেকেই তামাক চাষের দিকে ঝুঁকছে। তবে অভিযোগ আছে, কোম্পানিগুলোর প্রতিনিধির ইশারা ছাড়া তামাক বিক্রির নিশ্চয়তা পাওয়া যায় না। অন্য আবাদের থেকে এই আবাদটা একটু টাকা পয়সা বেশি হয়। আমাদের জাপান বিডিসি কার্ড আছে, আপনার ওইখান থেকে আমাদের আর উৎসাহ দেয়, টাকা পয়সা দেয়, সার দেয়, আমাদের সাহায্য করে তামাক করার জন্য। ফিল্মে আসে তো মাঠে মাঠে ছুটি বেড়ায়, আর দেয়, টাকা দেয়, তামাকের টাকা মেলা টাকা আসে, আর গম বেশি কত টাকা। তামাক চাষে চাষিদের নিরুৎসাহিত করার কোনো তৎপরতা চোখে পড়ে না দাবি সচেতন মহলের। তামাকজাত পণ্য সেবনে স্ট্রোক, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলছেন এই চিকিৎসক। তামাক ব্যবহার আসলে সব দিক দিয়ে ক্ষতিকর, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। ব্রেনে হেমোরেজ করতে পারে, স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে, হার্টে যেমন কার্ডিয়াক ডিজিজ, যেমন করোনারি আর্টারি ডিজিজ, এগুলো বেড়ে যায়, ক্যান্সার হতে পারে। গত বছরের তুলনায় তামাক চাষ কিছুটা বাড়লেও তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য কাজ করছেন কৃষি বিভাগ। তামাক চাষ যেন কৃষক না করে, এজন্য আমাদের যে বিভিন্ন প্রশিক্ষণ থাকে, বিভিন্ন মাঠ দিবস থাকে, এগুলোতে আমরা আলোচনা করি এবং কৃষকদের বলি যে তামাক চাষ এটা ক্ষতিকর, এটা আমরা না চাষ করে সেটা বলি। এবং আমাদের মাঠে যে কৃষকের কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমরা সচেতন করি কৃষকদের। তামাক কোম্পানিগুলোর লোভনীয় ফাঁদ থেকে মুক্তি পেতে জোর দাবি সচেতন মহলের। আফরিন পপি, মোহনা সংবাদ।
অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে মুন্সিগঞ্জের শ্রীনগর জমিদার যদুনাথ রায়ের বাড়ি। শত বছরের পুরনো বাড়িটি যথাযথ সংরক্ষণের অভাবে যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। তবে বাড়িটি সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়ার আশা জানায় কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে তাইজুল ইসলাম উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। প্রায় 13.5 একর জায়গার উপর নির্মিত মুন্সিগঞ্জের শ্রীনগর ভাগ্যকুল বালাসুরে অবস্থিত জমিদার যদুনাথ রায়ের বাড়ি। এখানে রয়েছে দিঘি, নাট মন্দির ও দুর্গা মন্দির। দেখতে একই রকম দুটি আলিশান ভবন, কাচারি ঘর, ইংলিশ ক্লাব সহ বিভিন্ন নিদর্শন। একসময় বাড়িটি ডায়নামোর বিদ্যুতের আলোর ঝলকানিতে আলোকিত হতো, যা দেখে লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন বিলের ধারে প্যারিস শহর। কিন্তু অযত্ন অবহেলায় দেখভালের অভাব ও কালের বিবর্তনে বাড়িটি এখন অস্তিত্ব সংকটে। প্রতিদিন দূর দূরান্তের অনেকেই আসেন বাড়িটি দেখতে, কিন্তু ফিরে যান হতাশ হয়ে। খুবই চমৎকার নিদর্শন, যা দেখে মনে হলো যে এখানে কিছু সংস্কারের প্রয়োজন আছে। এগুলি আসলে সুন্দর করে রাখার জন্য এবং সাস্টেইন যেন করতে পারে কন্টিনিউ অনেক বছর পর্যন্ত, এবং আমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন এই স্টোরি নিজের চোখে দেখতে পারে, শুধু বইতে না। সেই জন্য আসলে টেক কেয়ার করা প্রয়োজন। আমার বিশ্বাস যে এটা অদূর ভবিষ্যতেই হয়তো সংস্কারের মাধ্যমে পুনরুজ্জীবিত হবে। তবে দ্রুত বাড়িটি রক্ষণাবেক্ষণের কথা জানান শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। টোটাল যে এরিয়াটা আছে এটা নিয়ে আমরা যোগাযোগ করেছি প্রশাসনের সাথে, সংশ্লিষ্ট কিছু মিনিস্ট্রির সাথেও যোগাযোগ করেছি, তাদের ইয়েতে আছে। চেষ্টা করছি আমরা এটাকে একটা ভালো অবস্থায় নিয়ে আসা এবং পর্যটনমুখী করার জন্য আর কি। শুধু প্রতিশ্রুতি নয়, সংস্কারের মাধ্যমে জমিদার বাড়িটি দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। খেলার খবর, বিপিএল ক্রিকেট। বিপিএলে আজ শেষ হচ্ছে চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। আসরে এ পর্যন্ত অপরাজিত দল রংপুরের প্লে অফ নিশ্চিত হয় সবার আগে, যেখানে এ পর্যন্ত 9 বার মাঠে 3 জয় পাওয়া রাজশাহীর আশা অনেকটাই ক্ষীণ। এদিকে একই মাঠে দিনের ও চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। প্লে অফের দৌড়ে খুলনা কোনো মতে টিকে থাকলেও সিলেট সবার চেয়ে পিছিয়ে রয়েছে। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা শিরোনাম দেখে এসে তারপর আলোচনায় যাব। দেখে নিব দেশের শীর্ষ দৈনিকগুলোর আজকে কি কি শিরোনাম রয়েছে। প্রথমে আমি পড়ছি প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, বিষের বিপদে রক্ষক সুন্দরবন। দৈনিক ইত্তেফাক, শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর আগুন উত্তাল গাজীপুর, বেক্সিমকো শিল্প পার্কের বন্ধ কারখানা খোলার দাবি। সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনূস, দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। সমকালের শিরোনাম দেখব, গাজীপুর আশুলিয়ায় শতাধিক গাড়ি ভাঙচুর আগুন, মূল্যস্ফীতির মধ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনরোষের বার্তা। চুরি যাওয়া সম্পদ ফেরতে সহায়তা চাইলেন ডক্টর ইউনূস, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। ভোটে মিত্র খুঁজছে সবাই, রাজনীতি ফাঁসছেন সেই ডিসিএসপিরা, 2018 নির্বাচনে জালিয়াতির প্রতারণা অনুসন্ধান দুদক। হতাশা বাড়ছে ব্যবসায়ীদের, এরকম শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনে। রয়েছে যুগান্তর, দেখব শিরোনামগুলো। মাস্টারমাইন্ড গভর্নর আতিউর, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, দাবির মুখে সিদ্ধান্ত বদল এনবিআরের, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ভ্যাট হার বৃদ্ধি, আটকে আছে সীমাহীন গুরুত্বপূর্ণ প্রস্তুতি। বণিক বার্তা, এশিয়ায় অন্যতম অদক্ষ বাংলাদেশের বিদ্যুৎ খাত, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে জিয়াউর রহমান 2.0 দেখবে দেশের মানুষ। দ্য ডেইলি স্টার, ক্লাস্টার সিস্টেম মে বি প্রপোজড ফর মিনিস্টার্স, ড্রাফট সাইবার অর্ডিন্যান্স গেটস এ স্ক্রাবিং। শিরোনাম দেখে নিলাম।
আমরা আজকে পত্রিকার যে শিরোনামগুলো সেখান থেকে কিছু দেশীয় এবং আন্তর্জাতিক শিরোনাম, অর্থাৎ আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সেখানে অবস্থান করছেন এবং সেখানে তিনি কথা বলেছেন বিশ্ব নেতাদের সঙ্গে। আমি একটি বিষয় নিয়ে আপনার সাথে প্রথমে আসতে চাই। উনি বলেছেন যে ইত্তেফাক এরকম শিরোনাম করেছে যে সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনূস, দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। জি, উনি প্রধান উপদেষ্টা গতকাল বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাইডলাইন বৈঠকে কথা বলেছেন, বেশ কয়েকজন, 4-5 জনেরও বেশি। তো সেইখানে যে ইস্যুগুলো উঠে আসছে যে মানে সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমরা সবাই জানি যে জাতীয় এবং বিশ্বব্যাপী আলোচিত ইস্যু হচ্ছে দুর্নীতি, বিগত সরকারের দুর্নীতি, অর্থ পাচার। তো স্বাভাবিকভাবেই বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় সেই বিষয়গুলোই উঠে আসার কথা। তো হয়তোবা সেই প্রেক্ষিতেই প্রধান উপদেষ্টা বলেছেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নিঃসন্দেহে এটা ভালো ইস্যু। এবং আলোচনায় আরও একটি বিষয়ে উঠে আসে আপনার রোহিঙ্গা সংকট। আমরা 2018 সাল থেকে রোহিঙ্গা ইস্যু নিয়ে যে চরম সংকটের মধ্যে আছি। আপনি জানেন হয়তো যে কক্সবাজারের রোহিঙ্গাদের বসবাসের এলাকাগুলো, উখিয়ার এলাকাগুলোতে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এবং তার আশপাশ এলাকায় কিন্তু একটা সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে শুরু থেকে। এবং যারা ওখানকার স্থানীয় যারা, তারা খুব ভীষণভাবে বিব্রত, তাদের কারণে বিব্রত, সংকটেও আছে। আমরা দেখেছি অনেক দুর্ঘটনাও তারা ঘটিয়েছে। রোহিঙ্গারা বন উজাড় করছে নিজেরা। এই রোহিঙ্গাদের মানে বেশিরভাগের মানে পেশা ছিল আপনার মাদক চোরাচালান, এই ধরনের কাজে যুক্ত ছিল। হ্যাঁ। তো এখানে এসে তারা সেই কাজগুলো করতে পারছে না, করছে না, তাতে করে তারা আর্থিক সংকটে ভুগছে। এ থেকে তৈরি হচ্ছে হতাশা। এবং তাদের মধ্যে একটা, যেহেতু দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন সংগ্রামের মধ্যে সরকারের মানে বিপক্ষে অবস্থান নিয়ে আছে, সেই কারণে তাদের মধ্যে আপনার এক ধরনের মানে একটা ক্ষোভ, দীর্ঘদিনের একটা ক্ষোভ পঞ্জীভূত আছে। তা থেকে সৃষ্টি হচ্ছে সামাজিক অস্থিরতাগুলো। নেতৃত্বের জন্য প্রায় কিন্তু নিজেরা গোলাগুলি, খুনোখুনি করছে, প্রায় মারা যাচ্ছে। আর আমাদের পরিবেশ প্রতিবেশের ওপরেও যে হুমকিটা তারা তৈরি করছে, এটা বিপজ্জনক এক কথায়। এবং যখন তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, হ্যাঁ, আপনার 2018 সালে যে 11 লাখ রোহিঙ্গা বলা হয়ে থাকে, যে 11 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছিল, কিন্তু তার আগেও কিন্তু আরও 4-5 লাখ বিভিন্ন সময়ে এসে ধীরে ধীরে চট্টগ্রাম এবং পাহাড়ের বিভিন্ন পাদদেশে তারা আগে থেকে অবস্থান নিয়ে, সেই সংখ্যা এখন 20 লাখ ছাড়িয়ে গেছে। তো এই অবস্থায় মানে তারা যেটা করছে, পরিবেশের উপরে যেটা, যে অল্প জায়গায় অনেক মানুষ বসবাস করছে, তারা বন উজাড় করছে, খড়ি রান্নার খড়ির জন্য, চুলার খড়ির জন্য তারা বন উজাড় করছে, দেদারসে গাছপালা কাটছে, সংরক্ষিত বনের গাছপালা কাটছে। তো এতে করে যে মানে সামাজিক সমস্যা দেখা দিচ্ছে, এই সংকটটা আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের রীতিমতো আমি মনে করি যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তো এইটাও আলোচনায় উঠে আসছে, প্রধান উপদেষ্টার আলোচনা। এবং এই রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের যে সংস্থা, মানবাধিকার সংস্থা UNHCR, তারা সহায়তা করবে বলে আশ্বাস পাওয়া গেছে আর কি। আমরা আর কি এই সহায়তা যেন সত্যি সত্যি হয়, সেটি আশ্বাসেই যেন না থাকে, আমরা সেটি প্রত্যাশা করি। হ্যাঁ, আচ্ছা, এই একই সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটি কথা বলেছেন, আমরা যে অর্থাৎ পাচার হওয়া যে অর্থ, হ্যাঁ, সেটা ফেরাতে উনি বিশ্ব নেতাদের সহায়তা কামনা করেছেন। হ্যাঁ, এটাও মানে গুরুত্বপূর্ণ ইস্যু, বলারই অপেক্ষা রাখে না। যেভাবে এটা নজিরবিহীনভাবে, বিশ্বে এইরকম নজির নাই যে একটা কেন্দ্রীয় ব্যাংকের মানে নিরাপত্তা ব্যবস্থা এত ভঙ্গুর, এত দুর্বল যে সেই নিরাপত্তা ভেঙে টাকা পাচার হয়ে গেল। মজার বিষয় হচ্ছে যে এটার সাথে ফিলিপিন্সের একটা ব্যাংক জড়িত ছিল। সেই ব্যাংকের যে শীর্ষ কর্মকর্তা, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, এক নারী, তার কিন্তু সাজা হয়েছে সেখানকার আদালতে, বিচারের মাধ্যমে তার সাজা হয়েছে। এইটার ঘটনা আমাদের বাংলাদেশ থেকে অর্থ পাচার হওয়ার কারণে। হ্যাঁ, সেটি কি বেশ অনেক আগে? হ্যাঁ, বেশ অনেক আগে না, এটা আপনার সাজাটা হয়েছে সেটা মনে হয় যে 1 বছর 1-1.5 বছরের ঘটনা। কিন্তু যে কারণে
ওনার সাজা হলো, তার সাথে তো বাংলাদেশও জড়িত, কিন্তু বাংলাদেশের এই নিয়ে কোনো, আমি সেটাই বলতে চাচ্ছি যে আমাদের কোনো ভূমিকা নাই এবং মানে অবস্থা দৃষ্টিতে মনে হয় যে কোনো মাথা ব্যথাও নাই। হ্যাঁ, এখন প্রতীক সরকারের এ নিয়ে মাথা ব্যথা না থাকার অনেক যুক্তি খুঁজে পাওয়া যেতে পারে, যে সরকারের দুর্বলতা, বা যদি আরো ঘুরিয়ে বলি যে এক ধরনের সমর্থন, নীরব সমর্থন ছাড়া এই কাজটা হতে পারেনি, এরকম জনশ্রুতি আছে। মানুষ এরকম মনে করে যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া, সরকারের আনুকূল্য ছাড়া এরকম কাজ হতে পারে না, এত বড় মানে অঘটন ঘটতে পারে না। আপনি কি মনে করেন যে এরকম অর্থ ফেরত আনা যাবে? দেরি হয়ে গেছে, এখনো আমি মনে করি সম্ভব, তবে দেরি হয়ে গেছে। উদ্যোগটা ঘটনার পরপরই নেওয়া উচিত ছিল সেই সময়ের সরকারের, সেটা নেওয়া হয়নি। তবে এখনো যদি, যেহেতু টাকাটা দেশের বাইরে চলে গেছে, সেই হিসেবে যদি বিশ্ব নেতাদের সমর্থন থাকে তাহলে হয়তো সম্ভব হতে পারে। আমরা একদম শেষ পর্যায়ে চলেছি, এক কথায় যদি বলেন, প্রথম একটা শিরোনাম, হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ। এটা সাইবার সুরক্ষা অধ্যাদেশে মানে 9টি অধ্যাদেশ জারি করেছিল বিগত সরকার নিজেদের অনুকূলে। মানে এক কথায় যদি বলি যে বাক স্বাধীনতা হরণ করার জন্য বা মুখ চেপে ধরার জন্য 9টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সাইবার বুলিং নিয়ে এই সরকার, অন্তর্বর্তী সরকারও একটা অধ্যাদেশ জারি করেছিল, তো সেই ধারাগুলো বাদ দেয়া হচ্ছে। আশা করছি যে এতে করে মানুষের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ফিরে আসবে, একটু ফিরে আসবে, প্রতিষ্ঠিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। যে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এর সাথে শেষ করছি মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ইউএনএইচসিআর। 35 বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, 14 বছরেও গঠিত হয়নি বরিশালে। জুনের মধ্যে নির্বাচন চায় চবি প্রশাসন। মাঘের শুরুতেই সারা দেশে বেড়ে গেছে শীতের দাপট, বেশিরভাগ এলাকা ঘন কুয়াশায় ঢাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ। এবং চরম বেহাল লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক, দুপাশে মাটি না থাকায় ঝুঁকিপূর্ণ যান চলাচল, 4 লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।